বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাইক্রো ইকোনমিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে উপাদান বাজার, ইংরেজিতে আমরা বলি ফ্যাক্টর মার্কেট। এইটার প্রথম ক্লাস আজকে আমি কি করব, আলোচনা করব। অনেকের কাছে যে ফ্যাক্টর মার্কেট বা উপাদান বাজার একটু কঠিন বলে মনে হয়। আমি বলছি আসলে এই ফ্যাক্টর মার্কেট বা উপাদান বাজার একেবারেই কি সহজ। মাইক্রো ইকোনমিক্স এটা অত্যন্ত সহজ একটা সাবজেক্ট, কিন্তু আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। আবার আমরা কেউ যদি পরিশ্রম করি তাহলে এটা অত্যন্ত সহজ একটা সাবজেক্ট হবে। তবে কিছু বেসিক জিনিস ধারাবাহিকতা রক্ষা করে ক্লাসগুলো কি করতে হয়। যেমন একজন মাইক্রোর কোনো কিছু না পড়ে ফ্যাক্টর মার্কেটে চলে আসলো, তাহলে অবশ্যই তার জন্য একটু সমস্যা হবে, কারণ তাকে মার্জিনাল প্রোডাক্ট কি জানতে হবে, মার্জিনাল রেভিনিউ কি জানতে হবে, এগুলো না জেনেই সে কি করলো, চলে আসলো ফ্যাক্টর মার্কেটে। মার্জিনাল প্রোডাক্ট জানার জন্য তাকে কোথায় যেতে হবে, যে প্রোডাকশন উৎপাদন চ্যাপ্টারে যেতে হবে। মার্জিনাল রেভিনিউ জানার জন্য তাকে কি করতে হবে, যে বাজারে যেতে হবে। আবার যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এগুলো শেষ করে তো আমাদের কি করতে হবে, ফ্যাক্টর মার্কেটে আসতে হবে। তারপর আমাকে বলতে হবে এটা কঠিন না সহজ। আমি যদি আমার সিস্টেম মতো যদি আসি, তাহলে অত্যন্ত সহজ একটা অধ্যায় হচ্ছে ফ্যাক্টর মার্কেট। ফ্যাক্টর মার্কেট মানে উপাদান বাজার। উপাদান বাজার কি? আসলে যে বাজারে উপাদানের ক্রয় বিক্রয় হয় সেটাকে উপাদান বাজার বলেন। আবার বলছি, যে বাজারে উপাদানের ক্রয় বিক্রয় হয় সেটা হচ্ছে উপাদান বাজার। তোমরা জানো আমরা দুটো শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে উপকরণ। আমরা অনেক সময় মনে করি যে উপাদান আর উপকরণ একই। না, একই নয়, একটু পার্থক্য আছে। উপাদান হচ্ছে যে বিশেষ বৈশিষ্ট্যের বা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী উপকরণ সমূহের সেট হলো উপাদান। একটা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী উপকরণ সমূহের সেট হলো উপাদান। যেমন ভূপৃষ্ঠের উপরিভাগ, তারপর নিচ, গাছপালা, আলো বাতাস, এগুলো সব কিছু ভূমির অন্তর্ভুক্ত। গাছপালা হচ্ছে একটু উপকরণ, ভূপৃষ্ঠের উপরিভাগ একটা উপকরণ, তার নিচে যা আছে এগুলোও কি উপকরণ। এই উপকরণগুলো উপাদান ভূমির মধ্যে রয়েছে। শ্রম হচ্ছে একটা উপাদান, এর ভিতরে আছে মানসিক শ্রম, দৈহিক শ্রম, এগুলো হচ্ছে উপকরণ। ঠিক আছে? ঠিক একইভাবে মূলধন হচ্ছে একটু উপাদান। এই মূলধনের ভিতরে আছে স্থায়ী মূলধন, যেমন যন্ত্রপাতি, কলকবজা ইত্যাদি। এগুলোর ভিতরে আছে কাঁচামাল, র মেটেরিয়ালস, এই ধরনের মূলধন, চলতি মূলধন, অনেক ধরনের মূলধন রয়েছে। এই সমস্ত উপকরণগুলো নিয়ে আমাদের মূলধন উপাদানটা গঠিত হয়েছে। যাক, তা আমরা আজকে উপাদান বাজার নিয়ে আলোচনা করছি। উপাদান বাজারটা কি? উপাদান বাজার হচ্ছে যেখানে উপাদানের ক্রয় বিক্রয় হয়, সেটা হচ্ছে উপাদান বাজার। উপাদানের চাহিদা যেভাবে আছে, উপাদানের যোগানও আছে। তবে মনে রাখবে, উপাদানের যে চাহিদা সেটাকে উদ্ভূত চাহিদা বলে, ডেরাইভড ডিমান্ড। উপাদানের চাহিদাকে কি বলা হয়? ডেরাইভড ডিমান্ড, উদ্ভূত চাহিদা। কেন উদ্ভূত চাহিদা বলা হয় একটু বলে রাখি। কেন উদ্ভূত চাহিদা বলা হয়? এটা উদ্ভূত চাহিদা বলা হয় এই জন্য যে আমরা দ্রব্য এবং সেবার চাহিদা করি। আমরা পণ্য বাজারে বা দ্রব্য বাজারে দ্রব্য এবং সেবার চাহিদা করি। আর এই দ্রব্য এবং সেবার চাহিদা করার কারণে উপকরণের চাহিদার সৃষ্টি হয়। এই দ্রব্য এবং সেবার চাহিদা করার কারণে
উপকরণের চাহিদার সৃষ্টি হয়। এই জন্য উপকরণের চাহিদাটাকে বলা হয় ডেরাইভড ডিমান্ড বা উদ্ভূত চাহিদা। একটু উদাহরণ দেই। মনে করো এই যে আমি কাপড়টা পরে আছি, আমার এই কাপড়ের চাহিদা, শার্টের চাহিদা, এই শার্টের চাহিদা, যার ফলে আমি বাজারে গিয়েছি শার্টটা ক্রয় করার জন্য। যেহেতু আমার এই শার্টের চাহিদা রয়েছে, এই জন্য গার্মেন্টস কি করেছে, এই শার্টটা তৈরি করেছে। তো এই শার্টটা তৈরি করার জন্য টেক্সটাইল থেকে তারা এই কাপড়টা এনেছে। টেক্সটাইল এই কাপড়টা তৈরি করার জন্য কি করেছে, যে সুতা মিল থেকে সুতা এনেছে। সুতা মিল কি করেছে, সুতা উৎপাদনের জন্য তুলা চাষির কাছ থেকে তুলা চাহিদা করেছে। দেখো, আমি এই দ্রব্য বাজারে এই শার্টটা চাহিদা করার কারণে গার্মেন্টস এই শার্টটা উৎপাদন করতে গিয়ে টেক্সটাইল মিল থেকে কাপড়ের চাহিদা করেছে। অর্থাৎ ওই কাপড়টা হচ্ছে উদ্ভূত চাহিদা উপকরণ হিসাবে। আবার কাপড় উৎপাদন করতে গিয়ে টেক্সটাইল মিল স্পিনিং মিল হতে, মানে সুতা মিল হতে সুতার চাহিদা করেছে। সুতাটাও এখানে একটা উদ্ভূত চাহিদা। আর স্পিনিং মিল সুতা উৎপাদন করতে গিয়ে যে চাষিদের কাছ থেকে তুলার চাহিদা করেছে, ফলে উপকরণ হিসাবে তুলার চাহিদাটা হচ্ছে উদ্ভূত চাহিদা। তা আমরা দ্রব্য বাজারে যে দ্রব্য এবং সেবার চাহিদা করি, সেই দ্রব্য এবং সেবা উৎপাদন করতে গিয়ে উপকরণের চাহিদার সৃষ্টি হয়। এই জন্য উপকরণের চাহিদাকে বলা হয় উদ্ভূত চাহিদা। আমাদের উপকরণ বাজারে দুটো বিষয় খুব ভালো করে আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। একটা হচ্ছে ভিএমপি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। একটা হচ্ছে, আমি আবারও বলছি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, ভিএমপি। এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ভিএমপি এটা হচ্ছে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, ভিএমপি। এটাকে আমরা কি বলি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। আরেকটা হচ্ছে এমআরপি। এমআরপি হচ্ছে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। রেভিনিউ প্রোডাক্ট আমাদের যে ফ্যাক্টর মার্কেট আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেটা কি? একটা হচ্ছে ভিএমপি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, একটা হচ্ছে এমআরপি, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। এই দুটো বিষয় আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এই দুটো বিষয় যদি ভালো করে পড়ে ফেলি, তাহলে ফ্যাক্টর মার্কেট অর্ধেক শেষ। এরপরে অ্যাভারেজ ফ্যাক্টর অফ কস্ট অ্যান্ড মার্জিনাল ফ্যাক্টর অফ কস্ট পড়াবো। ওইটা পড়ালে বাকি অর্ধেক কি শেষ, ফ্যাক্টর মার্কেট শেষ কোর্স, সব কিছু পারবে, একেবারেই সহজ। এগুলোর উপর সব কিছু আলোচনা রয়েছে। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্টটা কি। আমি একটু লিখছি। ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে প্রাইস দ্বারা গুণ করলে পাওয়া যায়। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে কি দ্বারা গুণ করলে, প্রাইস দ্বারা যদি আমরা কি করি, গুণ করি,
তাহলে আমরা আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে ভ্যালু অফ মার্জিনাল কি প্রোডাক্ট পাবো। কিভাবে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে যদি প্রাইস দ্বারা যদি গুণ করি, এখানে একটু অনেকের আবার একটু বিয়ে লাগতে পারে যে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট কি আর মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট যে কথা, মার্জিনাল প্রোডাক্ট কি একই কথা। ওই যে আমরা বলেছি না প্রান্তিক উৎপাদন, তা আমি কিন্তু অনেক আগেই বলেছি প্রান্তিক উৎপাদনও বলতে পারি, প্রান্তিক বস্তুগত উৎপাদন বলতে পারি, একই বিষয়। যদি প্রান্তিক বস্তুগত উৎপাদন বলি তাহলে পি দুইটা হবে, ফিজিক্যাল প্রোডাক্ট। এটা সংজ্ঞা কি? ধরো যে উৎপাদন ইট ইজ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল, মানে উৎপাদনটা লেবারের উপর নির্ভরশীল আর ক্যাপিটালের উপর নির্ভরশীল। আমি যদি কিউকে যদি লেবারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ক্যাপিটালটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তখন যেটা পাবো সেটাকে বলে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। দুটো পি দিতে পারো, একটা পিও দিতে পারো। তাহলে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট কি? শ্রমের এক একক পরিবর্তনের ফলে, শ্রমের এক একক পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন বলে, লেবারের বস্তুগত উৎপাদন বলে। একইভাবে ডেল কিউ বাই কত ডেল কে, মূলধনের এক একক পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় সেটা মূলধনের বস্তুগত উৎপাদন বলে, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। তা আমরা সাধারণ অর্থ বলছি কি এমপিপি। যখন এমপিপি লিখবো সেটা লেবারেরও হতে পারে, সেটা ক্যাপিটালেরও কি হতে পারে। তাহলে এমপিপিটা কি? আমি এখন আর লেবারও বলছি না, আমি ক্যাপিটালও বলছি না, আমি বলছি উপকরণ বা উপাদানের। উপকরণের এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট বলে, প্রান্তিক বস্তুগত উৎপাদন বলে। উপকরণের এক একক পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন, উৎপাদনের যে ডেল কিউ মানে কি উৎপাদনের পরিবর্তন। আচ্ছা, আমি একটু অন্যভাবে বলতে পারি। সাধারণত আমরা উপকরণ কি করি? বৃদ্ধি করি। তাহলে আমি বলতে পারি উপকরণ এক একক বৃদ্ধি করলে মোট উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে এমপিপি বলে, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট বলে। উপকরণ এক একক বৃদ্ধি করলে মোট উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে এমপিপি বলে। আরেকটু অন্যভাবে বলতে পারি, উপকরণ অতিরিক্ত এক একক নিয়োগ করলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে এমপিপি বলে। উপকরণ অতিরিক্ত এক একক নিয়োগ করলে, অতিরিক্ত এক একক নিয়োগ করা মানে কি উপকরণের নিয়োগ এক একক বাড়ানো না। আর অতিরিক্ত যে উৎপাদন পাওয়া যায়, অতিরিক্ত উৎপাদন মানে কি মোট উৎপাদনের বৃদ্ধি। ঘুরে ফিরে এক কথা। একটা উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো লেবার আছে 10 জন, আমার উৎপাদন হচ্ছে 70, প্রোডাকশন কত 70, লেবার কয়জন 10 জন। এখন মনে করো লেবার 12 জন, প্রোডাকশন হচ্ছে 82। কারণ আমি যেই কি করেছি লেবার বাড়িয়েছি, উপকরণ বাড়িয়েছি, আবার মোট উৎপাদন কি হয়েছে 70 হতে বৃদ্ধি পেয়ে 82 হয়েছে। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট মানে কার? লেবারের। এল দিলেও চলবে, না দিলেও কি চলবে। কত হয়েছে বলো তো? মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট কত হয়েছে? 12। 70 থেকে 82 প্রোডাকশন কত বেড়েছে? 12 বেড়েছে। এই জন্য প্রান্তিক বস্তুগত উৎপাদন এমপিপি কত হবে? 12 হবে, 12 হবে। অনেকে এইভাবে লেখে, কিন্তু সাবধান, এটা ভুল, এটা ভুল। আমি ইচ্ছে করেই কি করেছি ভুল লিখেছি, যাতে এই ভুলটা যাতে আমরা না করি। কেন ভুল বলেছি লক্ষ্য করো। আমি যখন প্রান্তিক বস্তুগত উৎপাদনের সংজ্ঞা দিয়েছি
তখন কি আমি শুধুমাত্র কি এই কথা বলেছি যে অতিরিক্ত যে উৎপাদন হয় অথবা উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক বস্তুগত উৎপাদন বলে? শুধুমাত্র এই কথা কি বলেছি? না, আমি শুধুমাত্র এই কথা বলি নাই। কেউ কেউ বলবেন স্যার না, আপনি তো এটা বলেছেন শুনেছি। আমি বলছি না, আমি বলেছি কিন্তু শুধুমাত্র এই কথাটা বলি নাই। কারণ আমার কথাটাকে যদি কেউ বলে আমি এই কথা বলেছি, তাহলে আমি বলবো আমার কথাটাকে কাট করা হয়েছে, আমার পরের অংশ বলা হয়েছে, কথার আগের অংশ বলা হয় নাই। আমি কি বলেছি? আমি বলেছি উপকরণের নিয়োগ অতিরিক্ত 1 একক উপকরণের নিয়োগ হলে, অতিরিক্ত 1 একক উপকরণের নিয়োগ হলে অথবা উপকরণের নিয়োগ 1 একক বৃদ্ধি করলে মোট উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক বস্তুগত উৎপাদন এমপিপি বলে। এই কথা আমি বলেছি। কিন্তু ওই যে অতিরিক্ত উপকরণের নিয়োগ অতিরিক্ত 1 একক বা উপকরণ নিয়োগ 1 একক বৃদ্ধি করলে এটাকে কাঁচি দিয়ে কি করেছে? কেটে ফেলেছে, যার ফলে সে বলছে এমপিপি 12। দেখো তো এখানে উপকরণ নিয়োগ কত বেড়েছে? 2 একক বেড়েছে। উপকরণ নিয়োগ বেড়েছে কত? 2 একক। উৎপাদন বেড়েছে কত? 70 থেকে 82, 12 একক। তাহলে উপকরণ নিয়োগ 1 একক বৃদ্ধি পেলে উৎপাদন কত বাড়ে? 6 একক। সো মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট কত হবে? 6 হবে। সো মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট কি হবে? 6 হবে। কারণ লক্ষ্য করো যে আমি সংজ্ঞায় কি বলেছি? উপকরণ নিয়োগ 1 একক বৃদ্ধি পেলে 10 থেকে 12 উপকরণ নিয়োগ 2 বৃদ্ধি পেয়েছে। উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পেয়েছে 70 থেকে 82, 12। 2 এ 12, তাহলে 1 একক বৃদ্ধি পেলে কত হচ্ছে? 6 হচ্ছে। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে কত? 6 ইউনিট। আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, যখনই আমি বলবো মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট 6, তুমি বুঝবা অতিরিক্ত শ্রমিক অতিরিক্ত 1 একক নিয়োগ করলে, শ্রমিক অতিরিক্ত 1 একক, এই যে বলেছি 1 একক নিয়োগ করলে, অথবা উপকরণে নিয়োগ 1 একক বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায় কত? 6 একক। প্লিজ, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট 6 এর অর্থ এইটা নয় টোটাল প্রোডাকশন হচ্ছে 6। টোটাল প্রোডাকশন 6 না, টোটাল প্রোডাকশনে বৃদ্ধি হচ্ছে 6। টোটাল প্রোডাকশনে বৃদ্ধি হচ্ছে 6। আমি লিখলাম মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে 15। এর মানে কি টোটাল প্রোডাকশন 15? নো, টোটাল প্রোডাকশন 15 না। টোটাল প্রোডাকশনের বৃদ্ধি হচ্ছে 15। টোটাল প্রোডাকশনের বৃদ্ধি কত? 15। অর্থাৎ উৎপাদন 15 একক কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যখন আমি এমপিপিপি 15 লিখবো, তোমরা কি বুঝবা? তোমরা বুঝবা শ্রমিকের নিয়োগ 1 একক বৃদ্ধি পেলে মোট উৎপাদন 15 একক কি হয়েছে? বৃদ্ধি পায়। আর এটা হলে কি বলবো? শ্রমিকের নিয়োগ 1 একক বৃদ্ধি পেলে মোট উৎপাদন 6 একক বাড়ে। অর্থাৎ আমি কারখানাতে যদি একজন শ্রমিক নিয়োগ দিই, যদি তারপর প্রোডাকশন বাড়বে 6 একক, 2 জন নিয়োগ বাড়িয়েছি, এই জন্য 12 একক বেড়েছে। ক্লিয়ার? জি। তাহলে এমপিপি সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। ঠিক আছে, মনে করো আমার এমপিপি হচ্ছে কত? 6। এর মানে কারখানাতে যদি আমি একজন শ্রমিক যদি নিয়োগ দিই, তাহলে আমার উৎপাদন বাড়ে কত? 6 একক। কারখানাতে যদি আমি একজন শ্রমিক নিয়োগ দিই, তাহলে উৎপাদন বাড়ে কত? 6 একক। মনে করো আমার পণ্যের দামটা হচ্ছে 5 টাকা। ঠিক আছে, মনে করো আমি কারখানাতে একজন শ্রমিক নিয়োগ দিলে প্রোডাকশন কত বাড়ে? 5 একক। যেহেতু এমপিপি কত? 6 একক বাড়ে। মনে করো এই পণ্যটা সিগমা ফ্লো পেনটা যে কারখানায় উৎপাদিত হয়, হোয়াইট বোর্ড মার্কার, এটা যে কারখানায় উৎপাদিত হয়, সেই কারখানায় একজন শ্রমিকের যদি আমরা কি করি? নিয়োগ যদি বাড়াই, তাহলে এই কলমের প্রোডাকশন বাড়ে কয় ইউনিট? 6 ইউনিট। মনে করি এই কলমের প্রাইসটা হচ্ছে কত? 50 টাকা। প্রাইসটা কত? 50 টাকা।
তাহলে 6 আর 50 গুণ দিলে কত হলো? 300 টাকা। এই 300-র মিনিং কি? এই 300-র মিনিং হচ্ছে একজন শ্রমিকের নিয়োগ যদি বৃদ্ধি করি তাহলে কারখানায় 300 টাকার পণ্য উৎপাদিত হয়, 300 টাকার মূল্যমানের পণ্য উৎপাদিত হয়। দেখো, প্রথমে দেখো, আমি যখন শুধু এই 6 MPP নিয়ে চিন্তা করব, তখন আমি দেখব এক কারখানায় একজন শ্রমিকের নিয়োগ বাড়ালে বস্তুগত উৎপাদন বাড়ে 6 একক। আর টাকার অঙ্কে কত বাড়ে? টাকার অঙ্কে কত বাড়ে সেটা জানতে হলে আমাকে এটাকে প্রাইস দ্বারা গুণ করতে হবে। কত একক? 300 টাকা। ঠিক আছে? তাহলে তাহলে আমি আবারও বলছি যে কত টাকার মূল্য সৃষ্টি হয়? 300 টাকার মূল্য সৃষ্টি হয়। তাহলে প্লিজ, একজন শ্রমিকের নিয়োগ বৃদ্ধি করলে কারখানার প্রোডাকশন বাড়ে 6টা কলম, একটা কলমের মূল্য 50 টাকা। ফলে ওই একজন শ্রমিক নিয়োগ বৃদ্ধি করলে মূল্য সৃষ্টি হয় 300 টাকা। তাহলে এখন আসো, দয়া করে খাতায় লিখে রাখো, বিএমপি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, বাংলায় প্রান্তিক উৎপাদন মূল্য। প্লিজ খাতায় লিখে রাখো, বিএমপি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, বাংলায় প্রান্তিক বস্তুগত উৎপাদন মূল্য। এর অর্থটা লিখে রাখো, উপকরণের নিয়োগ 1 একক বৃদ্ধি পেলে যে নতুন মূল্যের সৃষ্টি হয় তাকে বিএমপি বলে। আবার বলছি, উপকরণ নিয়োগ 1 একক বৃদ্ধি করলে যে নতুন মূল্যের সৃষ্টি হয়, যে নতুন মূল্যের সৃষ্টি হয় তাকে বিএমপি বলে। আবারও বলছি, উপকরণের নিয়োগ 1 একক বৃদ্ধি করলে যে নতুন মূল্যের সৃষ্টি হয় তাকে বিএমপি বলে। দেখো, আমি উপকরণ নিয়োগ 1 একক বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায় 6 একক। একটা কলমের দাম 50 টাকা, মূল্য সৃষ্টি হচ্ছে কত? 300 টাকা। আমাকে একটা কারখানায় নিয়োগ দিল। আমাকে নিয়োগ দেওয়ার কারণে এই যে শ্রমিকের সংখ্যা নিয়োগ 1 একক বৃদ্ধি পেল। আমি 6টা কলম উৎপাদন করলাম, একটা কলমের দাম 50 টাকা, আমি মূল্য সৃষ্টি করলাম 300 টাকা। এই 300 টাকা হচ্ছে ভিএমপি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি বলা হয় একটি কারখানার ভিএমপি হচ্ছে 500 টাকা, একটি কারখানার ভিএমপি কত? 500 টাকা। তাহলে তুমি কি বুঝবা? ওই কারখানায় একজন শ্রমিক অতিরিক্ত নিয়োগ দেওয়া হলে 500 টাকার মূল্য সৃষ্টি হয়, 500 টাকার মূল্য সৃষ্টি হয়। আরেকটা কারখানার ভিএমপি বলা হলো 2000 টাকা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওই কারখানায় একজন শ্রমিক যদি অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ শ্রমিক নিয়োগ যদি 1 একক বৃদ্ধি করা হয়, তাহলে কারখানায় মূল্য সৃষ্টি হয় 2000 টাকা। মূল্য সৃষ্টি হয় 2000 টাকা। ভিএমপি সম্পর্কে ধারণা পেলাম। অর্থাৎ ভিএমপিটা কি? একজন শ্রমিক, একজন নতুন শ্রমিক যে মূল্য সৃষ্টি হয়, আমি উপকরণটাকে শ্রম ধরে নিচ্ছি, শ্রমিক ধরে নিচ্ছি। ভিএমপিটা কি? একজন নতুন শ্রমিক যে মূল্য সৃষ্টি করে, একজন নতুন শ্রমিক যে মূল্য সৃষ্টি করে সেটা হচ্ছে ভিএমপি। আর মূল্য সৃষ্টি কিভাবে পরিমাপ করব? তার ওই শ্রমিকের মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে প্রাইস দ্বারা গুণ করে। ওকে, এখন আসো, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কি? বাংলায় বলে প্রান্তিক আয় উৎপন্ন। প্রান্তিক আয় উৎপন্ন, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কি? মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টটা হচ্ছে, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টটা হচ্ছে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে প্রান্তিক আয় দ্বারা গুণ করা। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে প্রান্তিক আয় দ্বারা গুণ করা, এমআর দ্বারা গুণ করা। তাহলে এমপিপি ইন্টু এমআর ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, প্রান্তিক আয় উৎপন্ন, প্রান্তিক আয় উৎপন্ন। এখন একটু বোঝার চেষ্টা করি, এমআর কাকে বলে? ওই এমআরটা হচ্ছে কোনো পণ্যের উৎপাদন 1 একক বৃদ্ধি পেলে মোটায় যে পরিমাণ বৃদ্ধি পায়
তাকে প্রান্তিক আয় বা এমআর বলে। অর্থাৎ দ্রব্যের উৎপাদন 1 একক বৃদ্ধি পেলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক আয় বলে। মনে করো 10টা দ্রব্য উৎপাদন করেছি, আমার মোট আয় হচ্ছে কত? 1000 টাকা। 12টা দ্রব্য উৎপাদন করেছি, মোট আয় হচ্ছে মনে করো 1200 টাকা। তার উৎপাদন কয় একক বেড়েছে? 2 একক। আয় বেড়েছে কত? 200 টাকা। 1 একক বৃদ্ধি করলে আয় কত বাড়ে? 100 টাকা। তাহলে এমআর কত? 100 টাকা। এমআর কত? 100 টাকা। তাহলে আমরা কি বলেছি? উৎপাদন 1 একক বৃদ্ধি করলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে এমআর বলে। এখন দেখো, আমি যে শ্রমিক নিয়োগ করেছিলাম, অর্থাৎ আমার পূর্বের উদাহরণে কারখানায় অতিরিক্ত একজন শ্রমিক নিয়োগ দেওয়ার কারণে প্রোডাকশনটা কত বেড়েছিল? 6 একক। যেহেতু মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে 6 ইউনিট, মনে করি এমআর হচ্ছে কত? 10। অর্থাৎ উৎপাদন 1 একক বাড়লে মোট আয় 10 টাকা বাড়ে। উৎপাদন 1 একক বাড়লে মোট আয় 10 টাকা বাড়ে। তাহলে ওই নতুন শ্রমিক নিয়োগ দেওয়ার কারণে উৎপাদন বেড়েছে কত? 6 একক। আর উৎপাদন 1 একক বাড়লে আয় বাড়ে 10 টাকা। তা 6 এককে কত বাড়ে? 60 টাকা। এমআরপি কত? 60। তাহলে এমআরপি 60। এটার অর্থ কি? একটু খাতায় লিখে রাখো যে কারখানাতে একজন নতুন শ্রমিক নিয়োগ দিলে অথবা উপকরণ নিয়োগ 1 একক বৃদ্ধি করলে কারখানার আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক আয় উৎপন্ন বা এমআরপি বলে। আবারও বলছি, কারখানাতে নিয়োগের পরিমাণ 1 একক বৃদ্ধি করলে, উপকরণ নিয়োগের পরিমাণ 1 একক বৃদ্ধি করলে, অথবা কোনো কারখানাতে অতিরিক্ত 1 একক নিয়োগ, উপকরণ অতিরিক্ত 1 একক নিয়োগ করলে ফার্মের মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক আয় উৎপন্ন বলে বা এমআরপি বলে। দেখো, একটা জিনিস বলছি, উৎপাদনে 1 একক বৃদ্ধি করলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় সেটা হচ্ছে প্রান্তিক আয়। আর শ্রম 1 একক বৃদ্ধি করলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে বলে এমআরপি। আবার বলছি, উৎপাদনে 1 একক বৃদ্ধি করলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে বলে প্রান্তিক আয় এমআর। উৎপাদন 1 একক বৃদ্ধি করলে। আর উপকরণ 1 একক বৃদ্ধি করলে ফার্মের মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় সেটা হচ্ছে এমআরপি। কেন? কারণ উপকরণে 1 একক নিয়োগ বৃদ্ধি করলে উৎপাদন কিন্তু 6 একক বাড়ে। ঠিক আছে? উপকরণ 1 একক নিয়োগ করলে উৎপাদন তো 1 একক বাড়বে, কোনো নিশ্চয়তা নাই। 6 একক বাড়তে পারে, 600 এককও বাড়তে পারে। আমাদের উদাহরণে 6 একক বাড়ে। আর এমআর 10, 1 একক বাড়লে আয় বাড়ে ফার্মের 10 টাকা। 6 এককে কত টাকা বাড়ে? 60 টাকা। তাহলে উপকরণ 1 একক নিয়োগ করলে ফার্মের আয় বাড়ে 60 টাকা। তাহলে একটা জিনিস বুঝে ফেললাম, যখন এই এমআরপি 60 টাকা বলবে আমি বুঝবো উপকরণে নিয়োগ 1 একক বৃদ্ধি করলে ফার্মের আয় 60 টাকা বাড়ে। আর যখন ভিএমপি বলবো 60, তাহলে উপকরণে নিয়োগ 1 একক বৃদ্ধি করলে মূল্য সৃষ্টি হয় 60 টাকা। মূল্য সৃষ্টি হয় 60 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, একটু পার্থক্য বোঝার চেষ্টা করো। বিএনপি যদি 60 বলি তাহলে কি বুঝবা? উপকরণ নিয়োগ 1 একক বৃদ্ধি করলে অর্থনীতিতে বা কারখানায় মূল্য সৃষ্টি হয় 60 টাকা। আর এমআরপি যদি 60 বলি তাহলে উপকরণ নিয়োগ 1 একক বৃদ্ধি করলে কারখানার আয় বাড়ে 60 টাকা। দেখো, ভিএনপিটা বলছে মূল্য সৃষ্টি হয় 60 টাকা, আর এমআরপি বলে আয় বাড়ে 60 টাকা। কথাটা ব্রেইনে সেট করো। ভিএনপি কি বলেছে? একজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিলে কারখানায় মূল্য সৃষ্টি হয় 60 টাকা। আর এমআরপি কি বলে? কারখানার আয় বাড়ে 60 টাকা। অনেকের মনে প্রশ্ন সৃষ্টি হতে পারে, কারখানায় যে পরিমাণ মূল্য সৃষ্টি হয় সেই পরিমাণ তো আয় বাড়ার কথা। কারখানায় যে পরিমাণ মূল্য সৃষ্টি হয় সেই পরিমাণ আয় বাড়ার কথা। তাহলে এখানে এমআরপি আনার কি দরকার? ভিএমপি বললেই তো কাজ হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি,
কারখানাতে যে পরিমাণ মূল্য সৃষ্টি হয়, আয় তার চেয়ে কম পরিমাণও বাড়তে পারে। কারখানায় যদি মূল্য 60 টাকা সৃষ্টি হয়, তাহলে ফার্মের আয় 60 টাকাও বাড়তে পারে, 50 টাকাও বাড়তে পারে, 40 টাকাও বাড়তে পারে। কথাটা আবার বলছি, যে ফার্মের মূল্য যদি শ্রমিক 1 একক নিয়োগ বৃদ্ধি করলে মূল্য যদি 60 টাকা সৃষ্টি হয়, তাহলে কারখানার আয় এমআরপি এটা 60 টাকাও বাড়তে পারে, 60 টাকার চেয়ে কম 50 টাকা, 40 টাকাও বাড়তে পারে। অর্থাৎ বিএমপি আর এমআরপির ভিতরে পার্থক্য বা গ্যাপ থাকতে পারে। অনেকের ভিতরে অনেক প্রশ্ন থাকে যে বিএমপির সমান তো এমআরপি হওয়ার কথা, 60 টাকা মূল্য সৃষ্টি হলে আয় কিভাবে 50 টাকা বাড়বে? আয় তো 60 টাকা বাড়ার কথা। এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আগামী ক্লাসে দেব, 2 নম্বর ক্লাসে দেব, উদাহরণ দিয়ে দেব, একেবারে পরিষ্কার হয়ে যাবে। এক অপূর্ণ প্রতিযোগিতায় এটা ঘটে, কিন্তু পূর্ণ প্রতিযোগিতায় বিএমপি আর এমআরপি পরস্পর সমান হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আয় মূল্য যদি 60 টাকা সৃষ্টি হয়, আয়ও 60 টাকা বাড়বে। অর্থাৎ বিএমপি এমআরপি সমান হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। কিন্তু বাজার যদি অপূর্ণ প্রতিযোগিতা হয়, তাহলে বিএমপি এমআরপি কখনো সমান হবে না। এবং ইনশাল্লাহ 2 নম্বর ক্লাসে এটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেব। এখন আমি দেখাবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিএমপি এবং এমআরপি পরস্পর সমান হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিএমপি এবং এমআরপি পরস্পর সমান হয়। তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেখাও যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিএমপি এবং এমআরপি পরস্পর সমান হয়। মাত্র 3-4 লাইনের আনসার দেখো। এমআরপি সমান তো এটা লিখেছ ডট ডট করে নাম্বার 1 নাম্বার, আর বিএমপি সমান কত? মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট ইনটু কত? পি ডট ডট করে নাম্বার 2 নাম্বার। এখন 2 জায়গাতে কিন্তু মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট রয়েছে নাকি? অর্থাৎ এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এমআরপি আর ভিএমপির মান তুলনা করতে হবে কোনটা দিয়ে? এমআর দিয়ে আর কোনটা দিয়ে? প্রাইস দিয়ে। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যদি দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকে, কি বলেছি? দ্রব্য বাজারে যদি দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকে, তাহলে পি ইকুয়াল টু এমআর। এই জন্য বলেছিলাম ফ্যাক্টর মার্কেট পড়ার আগে, পারফেক্ট কম্পিটিশন, ইমপারফেক্ট কম্পিটিশন, মনোপলি, এগুলো সবগুলো পড়ে আসা দরকার। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রাইস অ্যান্ড মার্জিনাল রেভিনিউ পরস্পর সমান হয়, অর্থাৎ পি ইকুয়াল টু এমআর হয়। তাহলে আমরা 1 আর কি 2 হতে কি লিখতে পারি? বিএমপি সমান এমআরপি। কোন বাজারে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। যেহেতু পি আর এমআর সমান, আর এটা তো সেম, তাহলে বিএমপি এমআরপি পরস্পর সমান। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে মূল্য সৃষ্টি হয় কারখানায়, ফার্মের আয় ঠিক সেই পরিমাণ বৃদ্ধি পায়। আমি একটা উদাহরণ, একটা তালিকা দিয়ে বিষয়টা ব্যাখ্যা করে দিচ্ছি। আমাদের বইতে অনেক সময় তালিকা দেয়া থাকে, একটু সংক্ষিপ্ত তালিকা দেওয়ার কারণে শিক্ষার্থীদের বুঝতে একটু অসুবিধা হয়। আমি তালিকাটা একটু সম্প্রসারিত করে দিচ্ছি, সহজে তোমরা বুঝতে পারবে। আমি উপকরণ হিসেবে লেবার নিয়েছি। কি নিয়েছি? লেবার। ঠিক আছে। এরপরে দেখো আমি যে এখানে কিউ বা টিপি মানে টোটাল প্রোডাকশন, কিউ দ্বারা প্রকাশ করা যায় অথবা টিপি দ্বারা প্রকাশ করা যায়। টোটাল প্রোডাকশন, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট এই কলামে দিয়েছি। ঠিক আছে। এরপর প্রাইস এই কলামে দিয়েছি, টোটাল রেভিনিউ এই কলামে দিলাম। এখন দেখো এই কলামে হচ্ছে এমআর, এই কলামে হচ্ছে ভিএমপি, আর এই কলামে হচ্ছে এমআরপি। আমি কলামগুলো বুঝে বুঝে করেছি, কারণ কিউ আর এমপিপি একসাথে করেছি পাশাপাশি। কেন? আমি জানি উৎপাদনের পরিবর্তন হলো এমপিপি, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। তবে শর্ত আছে,
উপকরণের পরিবর্তন 1 একক হতে হবে। তারপর প্রাইসটা দিলাম, এই প্রাইস আর টোটাল প্রোডাকশন গুণ দিলে টিআর পাওয়া যায়, আর মোট আয়ের বৃদ্ধি প্রান্তিক আয়, এরপর তো ভিএমপি আর এমআরপি বার করব। দেখো আমি করছি, কলামগুলো একটু করে ফিরি, 1টা 2টো 3টা 4টা 5টা, আর দেব না। আচ্ছা দেখো আমি শ্রম কত ধরেছি, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 1 2 3 4 5। এখানে 1 একক শ্রম, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। আমি এটা পূর্ণ প্রতিযোগিতার আলোকে তৈরি করব, যেহেতু আজকে প্রমাণ করেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভিএমপি ইকুয়াল টু এমআরপি, সেটা তালিকার মাধ্যমে দেখাবো। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে। আপনি উৎপাদন যাই করেন না কেন, বেশি করেন আর কম করেন, দাম কি থাকবে? স্থির থাকবে। মনে করি এটা 5 টাকা, কত টাকা? 5 টাকা। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম কি থাকে? স্থির থাকে। এই জন্য আমি আগে 5 5 5 লিখে ফেললাম। তোমার যদি 5 ভালো না লিখে 10 10 10 লিখে ফেল, তোমার ইচ্ছা। এখন আসো যে উৎপাদন, প্রথমে এখানে 10 লিখলাম, এরপর 12 যোগ করে 22 লিখলাম, এরপর 10 যোগ করে 32 10 যোগ করে 32 লিখলাম, 8 যোগ করে 40 লিখলাম, ঠিক আছে? তারপর 6 যোগ করে 46 লিখলাম। এই যে আমি উৎপাদনটা লিখেছি, এটা ওই যে আমরা প্রোডাকশনে পড়েছি, প্রথম দিকে উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বাড়ে, এরপরে ক্রমহ্রাসমান হারে বাড়ে। ওই কনসেপ্ট থেকে আমি এই উদাহরণটা তৈরি করেছি। প্রথমে উৎপাদন 10 ছিল, একজন শ্রমিক নিয়োগ করেছে, 2 জন শ্রমিক নিয়োগ করলে উৎপাদন কত হয়েছে? 22। উৎপাদন কত বেড়েছে? 12 বেড়েছে। 3 জন, ঠিক আছে, 12 বেড়েছে। 3 জন শ্রমিক নিয়োগ করার পর, হ্যাঁ, এই যে 10 12, তাহলে ক্রমবর্ধমান হারে বেড়েছে। 3 জন শ্রমিক নিয়োগ করার পর 32, উৎপাদন এখন 10 বেড়েছে, আবার কম আরম্ভ হয়েছে, মানে বাড়াটা আগের চেয়ে কম। এরপর 4 জন শ্রমিক নিয়োগ করলে 40, এখন কত বেড়েছে? 8 বেড়েছে। তাহলে 10 বাড়লো, 8 বাড়লো, ক্রমহ্রাসমান। 5 জন শ্রমিক নিয়োগ করে 46, এখন উৎপাদন 6 বেড়েছে, এর আগে 8 বেড়েছে, এখন 6 বেড়েছে, মানে প্রোডাকশন বৃদ্ধিটা কি? ক্রমহ্রাসমান। প্রথমে দেখো একজনের 10 প্রাথমিক অবস্থায় 10, অর্থাৎ উৎপাদন 10 বেড়েছিল, কারণ লেবার শূন্য হলে উৎপাদন শূন্য, 1 হলে 10, উৎপাদন 10 বেড়েছে, এরপরে 12 বেড়েছে। তাহলে অর্থাৎ প্রথম দিকে ক্রমবর্ধমান ছিল, মানে অধিক হারে বেড়েছে, পরে ক্রমহ্রাসমান, কম হারে বেড়েছে। ওকে, প্রান্তিক উৎপাদন এমপিপি, ঠিক আছে? এমপিপিটা দেখো, এমপিপিটা হচ্ছে 10 থেকে 22, 12 বাড়ছে, 12, 22 থেকে 32, 10 বাড়ছে, 32 থেকে 40, 8 বাড়ছে, 40 থেকে 46, 6 বাড়ছে। অর্থাৎ মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে 10 12 10 8 6। তোমরা বলবা স্যার আপনি এদিকে তাকালেন না কেন? কারণ এটাও তো দেখতে হবে। হ্যাঁ, এদিকে দেখি না, কারণ 1 থেকে 2 উপকরণ 1 একক বেড়েছে, 2 থেকে 3 1 একক, 3 থেকে 4 1 একক, 4 থেকে 5 1 একক বেড়েছে। তাহলে আমি এটা এমনভাবে তৈরি করে রেখেছি উপকরণ 1 একক বৃদ্ধি পেয়েছে, অথবা এটা দেখার আর দরকার নাই, জাস্ট উৎপাদন বৃদ্ধিটা হলো প্রান্তিক উৎপাদন। ক্লিয়ার? একেবারে যখন লেবার যখন 0 ছিল, তাহলে প্রোডাকশন কত ছিল? 0 ছিল। লেবার 1 হওয়াতে প্রোডাকশন 10, লেবার 1 হওয়াতে প্রোডাকশন 10, শ্রমিক 1 একক নিয়োগ করার কারণে উৎপাদন 0 থেকে 10 হয়েছে, এই জন্য প্রথমে প্রান্তিক উৎপাদন 10 লিখেছি। মোট আয়টা কিভাবে বের করতে হয়? মোট উৎপাদনকে প্রাইস দ্বারা গুণ করতে হবে। সাবধান, মোট উৎপাদন বলেছি, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে বলি নাই, মোট উৎপাদনকে। 10কে 5 দ্বারা গুণ করলে মোট আয় কত? 50। 22কে 5 দ্বারা গুণ করলে মোট আয় 110। 32কে 5 দ্বারা গুণ করে মোট আয় কত? 60। 40কে 5 দ্বারা গুণ করে মোট আয় কত? 200। 46কে 5 দ্বারা গুণ করে মোট আয় হচ্ছে 230। এখন প্রান্তিক আয়, আমি ইচ্ছে করে ভুল লিখছি, বলে দিচ্ছি, আগে ভুলটা তোমরা বের করবা। যে প্রান্তিক আয় 50 থেকে 110 কত? 60। 110, এটা কি করলাম? এটা তো 160,
ঠিক আছে, 110 থেকে 32 আর 5 গুণ দিলে 160, 110 থেকে 160, মোটায় কত বেড়েছে 50 টাকা, প্রান্তিকায় 50, 160 থেকে 200, মোটায় 40 টাকা বেড়েছে, প্রান্তিকায় 40, 200 থেকে 230, মোটায় 30 টাকা বেড়েছে, প্রান্তিকায় 30, অর্থাৎ প্রান্তিকায় 50, 60, 50, 40, 30। আমি বলেছিলাম যে প্রান্তিকায় কি হচ্ছে, আমি এখানে যেটা করেছি সেটা ভুল। কিন্তু দেখো তো, আমি তো মোটায়ের বৃদ্ধি লিখেছি। প্রথমে যখন আমার যে লেবার যখন 0 হবে, মোটাইটা কত হবে, 0 হবে, ঠিক আছে। এরপর লেবার আমি যে কি করেছি, সরি লেবার না, প্রোডাকশন, কারণ প্রান্তিকা এটা তো প্রোডাকশনের সাথে রিলেটেড, এই যে কিউ, ঠিক আছে। কিউ 0 হলে তো মোটাই 0, কিউ 10 একক হওয়াতে মোটায় 50, মোটায় কত বেড়েছে 50 বেড়েছে, 0 থেকে 50, প্রান্তিকে 50 লিখেছে। এরপর থেকে তো 50 থেকে 110, মোটায় কত বেড়েছে 60 বেড়েছে, প্রান্তিকায় কত লিখেছে 60 লিখেছে। এরপর ভুল কেন বলছি, ভুল এই জন্য যে আবারও বলছি, আমরা অর্ধেক কথা মনে রাখি, অর্ধেক কথা মনে রাখি না। প্রান্তিকায় সংজ্ঞা কি, উৎপাদন 1 একক বৃদ্ধি করলে মোটায় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিকায় বলে, উৎপাদন 1 একক বৃদ্ধি করলে। এখন একটু লক্ষ্য করো, এখন একটু লক্ষ্য করো যে এই যে 10 এককে মোটায় কত 50, যখন উৎপাদন 0 ছিল মোটায় কত ছিল, 0 ছিল। এটার আগের কলামটা দেখাচ্ছি। প্রোডাকশন 0 হলে মোটায় 0, প্রোডাকশন 10 হওয়াতে মোটায় 50, মোটায় কত বেড়েছে 50 বেড়েছে, আর প্রোডাকশন কত বেড়েছে 10 একক, 1 এককে কত বাড়ে 5, তাহলে প্রান্তিকায় কত 5, কারণ উৎপাদন 1 একক বৃদ্ধি পেলে মোটায় যে পরিমাণ বৃদ্ধি পায়। তো 0 থেকে উৎপাদন 10 একক, 0 থেকে 10 একক, 10 একক বেড়েছে, মোটায় 0 থেকে 50, 50 টাকা বেড়েছে, তাহলে 1 এককে কত বাড়ে 5 টাকা, প্রান্তিকায় 5। এরপরে দেখো তো 10 থেকে 12, উৎপাদন কত বেড়েছে 12 একক, সরি 10 থেকে 22, 10 থেকে 22 উৎপাদন বেড়েছে 12 একক, ঠিক আছে। আর মোটায় কত বেড়েছে 50 থেকে 110, 60 বেড়েছে, 12 এককে 60, তাহলে 1 এককে কত 5, প্রান্তিকায় 5। তারপরে দেখো 22 থেকে 32, উৎপাদন 10 একক বেড়েছে, মোটায় দেখো 110 থেকে 160 কত বেড়েছে 50 বেড়েছে, তো 10-এ 50 বাড়ে, তাহলে 1 এককে কত 5, প্রান্তিকায় 5। এরপর 32 থেকে 40, উৎপাদন কত বেড়েছে 8 একক বেড়েছে, মোটায় 160 থেকে 200 কত বেড়েছে 40 টাকা বেড়েছে, 8-এ 40 টাকা বাড়ে, 1 এককে 5 টাকা বাড়ে, প্রান্তিকায় 5। এরপরে দেখো 40 থেকে 46, উৎপাদন কত বেড়েছে 6 একক বেড়েছে, যখন উৎপাদন 40, মোটায় ছিল 200 টাকা, 46 থেকে 230 টাকা, মোটায় কত বেড়েছে 30 টাকা বেড়েছে, 6 এককে 30 টাকা বাড়ে, 1 এককে 5 টাকা বাড়ে, প্রান্তিকায় 5। তো দেখেছো আমি কিভাবে প্রান্তিকায়টা বের করে ফেলেছি। আমি যদি শুধুমাত্র যদি বলতাম মোটায়ের বৃদ্ধি হচ্ছে প্রান্তিকায়, তাহলে তো আমার ওই যে আগে যেভাবে ভুল করেছি সেভাবে ভুল করতাম, কিন্তু আসলে উৎপাদন 1 একক বৃদ্ধি পেলে। তো দেখো তো 10 থেকে 22 উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত 12 একক, আর মোটায় 50 থেকে 110 কত বৃদ্ধি পেয়েছে 60 একক, 12 এককে 60 টাকা বাড়ে, 1 এককে 5 টাকা বাড়ে, প্রান্তিকায় 5। আশা করি বুঝতে পেরেছো। ভিএমপিটা কিভাবে বের করব, আমরা একটু আগে বলেছি ভিএমপি হচ্ছে এই দুটোর গুণফল, এই দুইটার গুণফল, যে মার্জিনাল প্রোডাক্ট আর প্রাইসের গুণফল হচ্ছে ভিএমপি নাকি। তাহলে ভিএমপিটা কত, যে 10 আর 5 গুণ দিলে 50, 12 আর 5 গুণ দিলে 60, 10 আর 5 গুণ দিলে 50, 8 আর 5 গুণ দিলে 40, 6 আর 5 গুণ দিলে 30। এই তো ভিএমপিটা পেয়ে গেলাম। আচ্ছা, আর এমআরপিটা কিভাবে পাবো, এমআরপিটা পাবো এই যে এইভাবে, যে এমআর আর প্রাইস গুণ, সরি মানে এমপিপি আর এমআরটা গুণ করব, এমপিপি আর এমআরটা কি করব গুণ করব। তো 10 আর 5 গুণ দিলে কত 50, 12 আর 5 গুণ দিলে কত 60, 10 আর 5 গুণ দিলে কত 50, 8 আর 5 গুণ দিলে কত 40, 6 আর 5 গুণ দিলে কত 30,
কারণ আমাকে ভিএমপি পেতে হবে কিভাবে, আমি ভিএমপিটা পাবো মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে প্রাইস দ্বারা গুণ করে বের করেছি, আর আমি এমআরপিটা পাবো মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে এমআর দ্বারা গুণ করে আমি বের করেছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে 50 50 60 60 50 50 40 40 30 30, এর মানে কি প্রমাণিত হলো যে ভিএমপি সমান কত, এমআরপি প্রমাণিত হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট অ্যান্ড মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট পরস্পর কি হয়, সমান হয়। এর কারণ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখেছি প্রাইস অ্যান্ড এমআরটা কনস্ট্যান্ট। দেখো আমি প্রাইসে কিন্তু 5555 দিয়ে রেখেছি, অটোমেটিক আমার এমআরটা কি হয়ে গেছে 55 চলে এসেছে। আমি কিন্তু এটা আগে বসিয়ে দিয়েছিলাম, পরে আমি হিসাব করে বসিয়েছি, আমার এমআরটা 55 চলে এসেছে। মনে রাখবা বাজারে যে দাম স্থির থাকে তার অবশ্যই প্রান্তিকা এটা কি হবে, দামের সমান হবে। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি যে এই কলামগুলো একটু মুছে ফেলছি। লেবার কত, 1 2 3 4 5। দেখো তো লেবার বাড়লে ভিএমপিটা প্রথমে বাড়ে এরপরে কমে, ভিএমপি বা এমআরপি তো সেম। হ্যাঁ, লেবার বাড়লে প্রথম ভিএমপিটা কি বাড়ে এরপরে কি কমে। তাহলে আমরা কি দেখছি, লেবার বাড়লে ভিএমপি বা এমআরপি প্রথমে কি হয়, বাড়ে। এরপরে কি দেখেছি, লেবার বাড়লে বিএমপি বা এমআরপি কি কমে। যেহেতু প্রথমে লেবার বাড়লে বিএমপি এমআরপি বাড়ে, তাহলে প্রথম দিকে ভিএমপি বা এমআরপি রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে, কারণ একই মুখী সম্পর্ক হলে রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এরপরে আমরা কি দেখেছি, আমরা দেখেছি লেবার বাড়লে ভিএমপি বা এমআরপিটা কমে, পরে রেখাটা ডান দিকে কি হবে, নিম্নগামী হবে। তাহলে ভিএমপি বা এমআরপি রেখাটা যে আমরা কি দেখেছি, লেবার বাড়লে বিএমপি বা এমআরপিটা পরে কমে, বাড়লে কমে, বিপরীতমুখী সম্পর্ক হলে রেখা ডান দিকে নিম্নগামী হয়। তাই প্রথমে এখানে রেখা ডান দিকে ঊর্ধ্বগামী আর আর এখান থেকে রেখা ডান দিকে নিম্নগামী, দুইটা মিলে এই দেখো। তো এই টাইপের একটা কি হবে, ভিএমপি বা এমআরপি রেখা হবে, তবে এটা বক্রাকার হবে। আমি চিত্র অঙ্কন করে দেখাচ্ছি, আমি চিত্র অঙ্কন করে কি করছি দেখাচ্ছি। এই দেখো, এদিকে লেবার ধরেছি উপকরণ হিসাবে, লম্বকে কি ধরেছি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, আর এমআরপি মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট ধরেছি। এই হচ্ছে আমাদের কি বিএমপি সমান এমআরপি রেখা। এই দেখো যে এল নট শ্রমিক নিয়োগ পর্যন্ত আমরা কি দেখছি, বিএমপি বা এমআরপি বৃদ্ধি পাচ্ছে এল নট শ্রমিক পর্যন্ত। যেমন আমার এখানে যে 2 একক শ্রম নিয়োগ পর্যন্ত ভিএমপি বাড়ছে, এমআরপি বাড়ছে। এরপর এল নোটের পর শ্রমিক নিয়োগ করলে ভিএমপি বা এমআরপি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। লম্বকে ধরেছি তো এই যে কি হয়েছে, হ্রাস পাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ভিএমপি বা এমআরপি রেখা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভিএমপি আর এমআরপি একই মান হয়, এই জন্য এক রেখার মাধ্যমে ভিএমপি আর এমআরপি প্রকাশ করা হয়। তাহলে সংক্ষেপে বলছি, ভিএমপি হচ্ছে কারখানাতে একজন নতুন শ্রমিক নিয়োগ দিলে যে মূল্য সৃষ্টি হয়, আর এমআরপি হচ্ছে একজন নতুন শ্রমিক নিয়োগ দিলে ফার্মের আয় যে পরিমাণ বৃদ্ধি পায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।